বিষয়ক বিশেষ আয়োজন ঢাকা ব্যাংক শিল্পলোকে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং আমন্ত্রণ। আয়োজনের পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি সুবর্ণা নওয়াদির। আর চ্যানেলের সাপ্তাহিক এই বিশেষ আয়োজনে আমরা প্রতি পর্বের মতো এ পর্বেও তিনজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানিয়েছি, যারা আজ কথা বলবেন আমাদের অর্থনীতি নিয়ে এবং বিশ্বের চলমান অবস্থা নিয়ে। আসুন আমরা জেনে নিই আজ আমাদের সাথে কে আছেন। আমাদের সাথে আছেন মায়া নেহাল, চেয়ারপারসন, উইমেন এম্পাওয়ারমেন্ট ফোবানা, চিফ অ্যাডভাইজার, বাংলাদেশি এক্সপ্যাট্রিয়েট সোসাইটি অব টেক্সাস বাস্ট। সেই সাথে আরও আছেন এম.এ. হান্নান আজাদ, চেয়ারম্যান, অলংকার নিকেতন, সভাপতি, বসুন্ধরা শপিং মল দোকান মালিক সমিতি এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ দোকান মালিক সমিতি। সেই সাথে আরও আছেন জসিমউদ্দিন মাসুম, হেড অব মার্কেটিং, বসুন্ধরা এলপি গ্যাস এবং ICCBO বসুন্ধরা সিটি। আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা এবং স্বাগত। খুব ভালো লাগছে, অনেক ধন্যবাদ। খুব ভালো লাগছে যে আপনাদের পেয়েছি আমরা সপ্তাহের শুরুতেই। আমরা দেশের অর্থনীতি নিয়ে কথা বলবো এবং চ্যানেলের পক্ষ থেকে অনেক কৃতজ্ঞতা আপনাদের এত ব্যস্ততম সময় থেকে সময় দিতে এসেছেন। ম্যাম, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি আপনার জীবনের দীর্ঘ সময়, প্রায় 37 বছরের বেশি সময় আপনি আমেরিকাতে অবস্থান করছেন এবং জানি যে আপনি ফোবানাতে কাজ করছেন এবং ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে, যেটি এখন বিশ্বের অন্যতম একটি বিষয়। কিভাবে নারীদেরকে আসলে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তাদেরকে আরও অনেক বেশি কাজে লাগানো যায়, একটু যদি বলতেন। শিওর। আমি অনেক দিন ধরেই ডালাস টেক্সাসে থাকি, অলমোস্ট 37 ইয়ার্স। আমার অনেক দুটো ছেলে মেয়ে ওখানে বড় করেছি এবং জীবনে অনেক অভিজ্ঞতা, ওখানে থাকার যে অভিজ্ঞতাটা, অনেক লম্বা একটা অভিজ্ঞতা আমার সাথে আছে। তো সেই অভিজ্ঞতার সাথে আমি যখন চলতে গিয়ে আমি দেখলাম যে আমাদের মেয়েরা, আমাদের মহিলাদের যে অ্যাচিভমেন্ট এবং সেম টাইম ক্রাইসিসটা, সেই জিনিসটাই ফোবানা আজকে লঞ্চ করিয়েছে। এবং এটা সত্যি কথা, আমি আমরা অনেক কিছু, অনেকে অনেক উপার্জন করি, অনেক অনেক কিছু অ্যাচিভমেন্ট চাই, কিন্তু একটা সুনামধন্য যখন একটা কিছু কাজ হয়, সেটাকে রেকগনিশন করা, অ্যাট দ্য সেম টাইম কেউ একজন ক্রাইসিসে যখন ফেস করে তাকে কি করে সাহায্য করা যায়, হ্যাঁ, সেই জিনিসটা নিয়ে কাজ করছি। এবং এটা গত বছর আমি ছিলাম লিড পজিশনে, এবারও আছি। ওনারা এবারও আমাকে দায়িত্ব দিয়েছেন এবং 24/7 একটা ক্রাইসিস হটলাইন আছে আমাদের উইমেন এম্পাওয়ারমেন্টের জন্য। এবং নাম্বারটা আমি একটু রিপিট করে দেয়, আমি জানি অনেকে এটা শুনছেন, 805-836-2262। এটা দুই ভাষায় আমরা অ্যান্সার করি, ইংলিশে এবং বাংলায়। এবং এটা সম্পূর্ণ কনফিডেন্সিয়ালিটি থাকবে এবং যে কোনো সময় নারীদের যে কোনো ধরনের সমস্যায় সর্বদা সাহায্য পাওয়ার জন্য ওখানে সবাই রয়েছে। এখন ধরেন একজন একটা সমস্যার কথা বললো, সেখানে হয়তো একটা ফাইন্যান্সিয়াল নিড থাকতে পারে, আমরা তো আর ফাইন্যান্সিয়াল নিডটা দিতে পারবো না, কিন্তু যেহেতু নর্থ আমেরিকাতে এত ফ্যাসিলিটি আছে, আমাদের কাজটা হলো ওনার সমস্যা অনুযায়ী ওনাকে ডিরেক্ট করে দেওয়া। এবং মেন্টালি সাপোর্টটা কিন্তু একটা যে কোনো ক্রাইসিস মোমেন্টে খুব বড় একটি বিষয়। সো তখন যদি একজন নারীর পাশে এরকম একটি আরেকজন নারী এসে দাঁড়ায় এবং ওনার সমস্যাটার সাথে সে যদি বুঝতে পারে এবং উনি বাংলায় যদি আমাদের সাথে কথাটা বলতে পারে, অনেকেই যায় এখান থেকে যে সমস্যাটা ফেস করে, ইংলিশের একটা ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ার আছে, যার জন্য সে বুঝাতে পারছে না কাউকে, সে যে কি ফেসে, তার এনভায়রনমেন্টটা কি, সেটা সে বোঝাতে পারছে না। অসাধারণ, সত্যি বিষয়টি শুনে খুব ভালো লাগছে এবং আমার মনে হচ্ছে সাধুবাদ পাওয়ার মতো একটি বিষয়। এটা হলো ক্রাইসিস। এবং এর মধ্যে আমাদের যে টিমটা তৈরি করেছি আমরা, সেখানে আপনার অনেক অ্যাচিভার উইমেন আছে এবং ওদের কাজ হলো যারা নিডে আছে, যাদের আরো নিড বেস উইমেনদেরকে কি করে পুল করতে পারে। তো এটা কম্বিনেশন অফ বোথ। সো একজন নারী যখন কোনো রকমের সমস্যাগ্রস্ত হচ্ছে বা কিছু হচ্ছে, তখন সে কিন্তু আরো বুঝতে পারছে যে আরেকজনের সমস্যার ক্ষেত্রে সে কিভাবে সাপোর্টটা দিবে। বিশ্বাস করেন যে না করেন, আমি আজ থেকে 6 years ago, এটা পার্সোনালি, এটা কোনো আমাদের তখন আমরা ফোবানার সাথে এই প্রজেক্টটা ছিল না। আমি ওটা ওরকম একটা আমাদের সিচুয়েশন হয়েছে ভদ্রমহিলার। তো উনি যখন শুনলো, উনি যে হেল্পলাইনটা পেয়েছে থ্রু সেভারাল উইমেন,
এবং সে যখন শুনলো এরকম একটা লঞ্চ হয়েছে উনি নিজে এগিয়ে আসছে বলছে আমার অভিজ্ঞতাটা আমি শেয়ার করতে চাই সবার কাছে। অসাধারণ। মানে এই যে ব্যস্ততার সময় সবাই যখন মানে একজন আরেকজনের থেকে দূরে সরে যাচ্ছে, সম্পর্কগুলো একটু একটু করে কেমন জানি হালকা হয়ে যাচ্ছে, তখন যখন ফোবানা এরকম একটি দায়িত্বশীল গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখছে, আমার মনে হয় যে অবশ্যই এটি দেখে আরো সবাই অনুপ্রাণিত সত্যি হবে। কথা বলতে কি ফোবানা একটা রেপুটেশন ছিল, এখনো আছে, আমরা সেটা করতে হয়, এক্সাইটমেন্টও দরকার, আমাদের একটুখানি কালচারাল সাইডটাও থাকে, জি, জি। কিন্তু ফোবানা এখন 24/7 365 ডেজ কাজ করছে, অসাধারণ। অ্যাবসলিউটলি নিড বেসে। আমাদের ফোবানা আরো কিছু প্রজেক্ট আছে। আমি এই সম্পর্কে শুনবো আপনার কাছে, তবে তার আগে একটু হান্নান স্যার আমি আপনার কাছে আসতে চাই। আমরা জানি ছোট্ট একটু মানে একরকম ভাবে নারীদের জন্য একটা সুখবর যে নারীদের যেহেতু গহনা প্রীতিটা বেশি, গোল্ডের দাম কিন্তু বাংলাদেশের মার্কেটে কমেছে। লাস্ট 2016 মেতে একবার কমেছে 1,500 টাকা, জি। আবার এই ইদানিং, কিন্তু জি। জাস্ট 1-2 সপ্তাহ আগেও কিন্তু কমেছে এক আবার সপ্তাহ আগে, জি। 1,000-1,500 টাকা মতো জি, কমেছে 1,000 টাকা। এবং মোট কিন্তু ভরি প্রতি প্রায় 2,000 টাকা 2,500 টাকা কমে 2,500 গেছে। টাকা, জি। একটু যদি বলতেন যে মানে কারণটা স্বর্ণের কি? মার্কেটে কারণ এবং এটার প্রভাবটা। অ্যাকচুয়ালি গোল্ডের যে মার্কেটটা, এই মার্কেটটা ডিপেন্ড করে অনেক কিছু পরিস্থিতির উপর। আপনি লক্ষ্য করে দেখবেন, আমি প্রায় 500 বছরের ইতিহাস যদি টানি, জি, আমরা দেখব যে গোল্ডের মার্কেটটা ওঠানামা যখন করে, যখন দরটা বেড়ে যায়, তখন দেখবেন পৃথিবীতে কোনো অশান্তি লেগে আছে, হয় যুদ্ধ বিগ্রহ অথবা কোনো অঘটন। যেমন আমরা যদি তাকাই 2001 সাল ও 9/11 তখন কিন্তু গোল্ডের মার্কেট ছিল মাত্র $260 পার আউন্স। এটা আস্তে আস্তে বাড়তে বাড়তে 2011 সেপ্টেম্বরে পরে $2,000 পার আউন্স চলে গেছে, জি। অর্থাৎ প্রায় $1,800 পার আউন্সে বেড়ে গেছে এই মনে করেন 10 বছরের ভিতর। তারপরে বিশ্বে যখন আবার একটু শান্তির দেখা দিল, এটা কিন্তু আবার আস্তে আস্তে একটু কমের দিকে গেল। এর একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে গোল্ডের মার্কেট উঠানামার যে এটা ডলার এবং ইউরোর উপর ডিপেন্ড করে। জি, আপনি দেখেন যে 2011 মানে ওই যে 1 সাল থেকে আপনার ডলার ইউরোর দাম কিন্তু বেড়ে গেছিল বেড়ে গেছিল, পৃথিবীতে, জি। কিন্তু তারপর কিন্তু এটা আবার কমা আরম্ভ করলো। আবার এটা কমার পরে আবার গোল্ডের দামও কমা শুরু করলো। আর গোল্ডের সাথে তেলের একটা সম্পর্ক থাকে। জি। আপনি দেখবেন 2001-এ আপনার তেলের দাম পরে $110 $20 অনেক বেড়ে গেছে, বাট নাও এটা অনেক কমে গেছে। এটার সাথে একটা সম্পর্ক সম্পর্ক আছে। রয়েছে। ইদানিং যে গোল্ডের মার্কেটটা যে কমেছে, এটা আমি মনে করি যে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে ইন্ডিয়া যে 500 টাকা এবং 1,000 টাকা যে নোটটা বাতিল করেছে, ঘোষণা করা জি। হয়েছে, ইন্ডিয়াতে আপনার জানেন প্রচুর পরিমাণ সেখানে যেই কারণে মোদী সরকার যেটা বলছেন যে এখানে ব্ল্যাক মানি আছে এবং মানুষ তো টাকা দিয়ে গোল্ড কিনবে। জি। আর ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেশি স্বর্ণলঙ্কার ইউজ করে আপনার লেখা ইন্ডিয়ানরাই, জি, জি। ভারতরা, ইন্ডিয়ানরা। তো সুতরাং তারা তো গোল্ড কিনতে পারতেছে না। এই যে গোল্ড যে কিনতে পারতেছে না, এই কারণে আজকে গোল্ডের মার্কেটটা আচ্ছা, আচ্ছা। কমেছে। তবে এই আচ্ছা। মার্কেটটা কিন্তু এবার থাকবে মানে না। খুব মানে এটা স্থিতিশীল হবে না এবং এটা আসলে বিশ্ব অর্থনীতির সাথে ওভাবে খুব একটা সম্পর্কিত না বলা আমার চলে। মনে হয় যে এখনকার যে রেটটা ওঠানামা কমার, এটার সাথে পৃথিবীর অর্থনীতির সাথে সম্পৃক্ত না। আপনি ডোনাল্ড ট্রাম্প যেদিনকার ক্ষমতা আসলো, ওই দিন হঠাৎ দেখলেন যে আমরা দেখলাম প্রায় $25-30-40 বেড়ে গেল, কিন্তু আবার মুহূর্তের মধ্যে কিন্তু আবার সেটা কমে গেছে। তো আমার মনে হয় যে এখন আমি এই চ্যানেল আইন মাধ্যমে আমাদের বাংলাদেশের আমার যে সমস্ত আমাদের ক্রেতা সাধারণ আছে বা যারা গহনা কিনতেছেন, আমি মনে করি একটা সঠিক সময় যে তারা এইসব গহনা কেনার কিনে জন্য একটা রাখতে সঠিক পারে। সময়। আর কারণ এই আসলে- রেটটা থাকার মতো থাকবে না। আমি আর একটু বলছি, জি। আমার মানে ইতিহাস, আমি প্রায় 42 বছর যাবত এই ব্যবসার সাথে জড়িত। এবং এই যে বললাম যে আরও যদি আপনার পিছনের ইতিহাস যদি টানেন, আপনি দেখবেন গোল্ডের মার্কেট যদি একবার কোথাও যায়, ওই জায়গায় আবার সে যাবে 2 দিন আগে আর আর পরে, পরে মানে সাধারণত এটা একদম ওই নিম্নমুখী আর হয় আর না। হবে না। জি। হয় না। আর এখন তো আসলে আপনি যেটা বললেন মোক্ষম একটি সময়, আর এই সময়টা আসলে বিয়ে শাদী বা আমরা ওয়েডিং সিজনই বলি। জি, জি, সো যারা এই বছর বিয়ে করতে চাচ্ছে না, আমার মনে হয় যে বা এই সময়টা ভবিষ্যতে যারা মেয়ে বা ছেলে হ্যাঁ, বিয়ে হ্যাঁ, করাবেন, জি জি এই সুযোগটা তারা নিতেই পারে। নেওয়া উচিত আমি মনে জি, করি। খুব চমৎকার। আমার আরো কিছু বিষয় আছে জানার, আপনার কাছে ফিরবো। তার আগে আমি একটু জসিমউদ্দিন স্যার আপনার কাছে আসতে চাই। স্যার, আপনি তো দীর্ঘদিন বসুন্ধরা গ্রুপের সাথে কাজ করছেন, এবার এখন অ্যাজ হেড অফ মার্কেটিং
এলপিজি সাথে কাজ করছেন। একটু যদি বলতেন যে বাংলাদেশে তো মানে গ্যাসের ব্যবহারটা নানামুখী হচ্ছে এবং এর মাত্রিকতা আসলে এক থেকে মানে আরেক দিকে গিয়ে নানাভাবে ছড়াচ্ছে। একটু যদি বলতেন যে এই সব মিলিয়ে আসলে এলপিজি গ্যাসটার ব্যবহার সম্পর্কিত যে বিষয়টি এখন বাংলাদেশের মানুষের মধ্যে একটু যদি বলতেন। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশে 3,50,00,000 পরিবার, তার ভিতরে যদি আমরা চিন্তা করি যে আমাদের জ্বালানি নিরাপত্তা, জি জ্বালানি নিরাপত্তা তো বিভিন্ন দিক দিয়ে, আমরা যে গাড়ি চড়ছি এটা তো ফুয়েল লাগে, জি জি আমরা রান্না করছি সেখানে লাগে, ইন্ডাস্ট্রিতে লাগে, ছোট বড় সব জায়গাতে জ্বালানি জি প্রয়োজন। মানে এটা প্রাত্যহিক জীবনের অংশ, কোনোভাবে প্রত্যেক জ্বালানিকে day-to-day আমরা আসলে বাদ life-এ দিয়ে কিছু করতে পারবো না। প্রোডাক্টিভিটি ঠিক রাখতে জি। প্রতিটি জায়গায় আমাদের জ্বালানি প্রয়োজন। তো আমরা যেটা যে বিষয়টা আমাদের কাছে বেশি ভাবাচ্ছে সেটা হচ্ছে যে আমাদের প্রস্তুতিটা কেমন। জি এই 3.5 কোটি পরিবারের ভিতরে 3 কোটি বা 3,10,00,000 পরিবার কিন্তু এখনো পর্যন্ত এই ধরনের অটোমেটেড জ্বালানির থেকে, অর্থাৎ সিএনজি বা আমাদের যে ন্যাচারাল গ্যাস এবং এলপিজি এর LPG বাইরে, অর্থাৎ কাঠের খড়ি, কয়লা এদের উপরে তারা নির্ভরশীল। নির্ভরশীল। জি বাংলাদেশের বনভূমি কমে যাওয়ার যে প্রবণতা, এর সাথে কিন্তু এটা একটা সম্পর্ক রয়েছে। ভীষণভাবে। হ্যাঁ, জি। সরকার উৎসাহিত করছে যে কিভাবে মানুষকে বিকল্প জ্বালানি এলপিজির দিকে ধাবিত করা যায়, অর্থাৎ কনজাম্পশন প্যাটার্নটাকে চেঞ্জ করে দেওয়া যায়। জি তো সেটার জন্য আমরা মনে করছি যেটা যে এখন বেসরকারি উদ্যোক্তাদের ভিতরেই এই সচেতনতাটা অনেক বেশি, জি তারা চেষ্টা করছে এবং মার্কেটে প্রতি বছরের যে পেনিট্রেশন, যে গ্রোথ যেটা আমরা দেখতে পাচ্ছি 40-45% গ্রোথ হচ্ছে এলপি গ্যাসের, জি এটা একটা বড় কারণ হচ্ছে যে বেসরকারি উদ্যোক্তারা এগিয়ে এসেছে। আচ্ছা। ইতিমধ্যে 10টি কোম্পানি কমিটমেন্টে আছে, বিপিসি সহ। জি এবং 40টিরও বেশি মানে হ্যাঁ, কোম্পানি কিন্তু 40টিরও লাইসেন্স বেশি পেয়েছে কোম্পানি তারা লাইসেন্সে আছে। তাদের প্ল্যান্ট তৈরির জন্য। 3-4টা কোম্পানি তারা অলরেডি অতি দ্রুত তারা মার্কেটে চলে যাবে। আচ্ছা এই যে সার্বিক বিষয়টা, একটা নীরব জ্বালানির রূপান্তরের কিন্তু হচ্ছে, একটা বিপ্লব হচ্ছে ভিতরে, হ্যাঁ, যে আমাদের সাধারণ যে জ্বালানির পন্থা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে, সেখানে কিন্তু সেখানে সাবসিডাইজড করা হচ্ছে। জি এই বিষয়টি নিয়ে আমার একটু জানার আছে আপনি জি হ্যাঁ, আমার এখানে একটি বক্তব্য হলো যে দেখেন, আমরা যদি জ্বালানিকে যদি ভাবি যে এটা নিত্য প্রয়োজনীয় জিনিস, এটা কিন্তু আমার একটা পানি ফুটিয়ে নিরাপদ করতে গেলেও আমার জ্বালানি প্রয়োজন। জানেন প্রয়োজন তাহলে জ্বালানি কোনোভাবে আলাদাভাবে দেখার সুযোগ নেই। সুযোগ নেই। জি তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সরকারি উদ্যোগে এবং বেসরকারি উদ্যোগে এই যে বিকল্প জ্বালানি, যে সহজলভ্য একটা জ্বালানি, সস্তা জ্বালানি এলপিজি, এই জ্বালানিকে প্রমোট করতে হবে। জি। এখন বেসরকারি পর্যায় থেকে আমরা করছি, আমরা বিজ্ঞাপন দিচ্ছি, আমরা মানুষকে জানানোর চেষ্টা করছি, কিন্তু অ্যাজ এ হোল যদি আমরা ম্যাক্রোওয়েতে দেখি তাহলে পরে সরকারকেও কিন্তু এগিয়ে আসা দরকার। অবশ্যই যে সামনের দিনের 10 বছর পরে কি হবে জ্বালানি, সেটা আজকে সিএনজি তো আস্তে আস্তে এটা শেষ হয়ে যাচ্ছে, সরকারের এবং নীতি। এটা নিয়ে কিন্তু সরকার থেকে বলা হচ্ছে, যেটা কয়েক বছর আগেও বলা হচ্ছিল যে বাংলাদেশ গ্যাসের উপরে ভাসছে, ন্যাচারাল গ্যাস এত বেশি আমাদের মানে সম্পদ রয়েছে, কিন্তু সেটি আবার কিন্তু আমরা শুনছি যে নেক্সট হয়তো 2 বছরের মধ্যে আমাদের আর কোনো রকমের সঞ্চিত গ্যাস থাকবে কিনা। আপনার কি মনে হয় যে আসলে এই বিষয়টি মানে এই যে সিএনজি এবং এলপিজি গ্যাসের যে রিপ্লেসমেন্টটা, সেটা আসলে সরকার কিভাবে সহযোগিতার হাত সরকার বাড়িয়ে দিচ্ছে? ইতিমধ্যে তার নীতিমালার ভিতরে এটি এনেছে। জি। সেটি হচ্ছে যে এলপিজিকে উৎসাহিত করে রূপান্তরিত যে গ্যাস, এটাকে তারা নিরুৎসাহিত করছে সরকার। এটা কেন করছে সেটা হলো যে এটা প্রাকৃতিক, এটাকে রিপ্রোডাকশনের কোনো সুযোগ নেই, এটাকে কোনোভাবে করা যাচ্ছে না। কিন্তু ক্রুড অয়েল থেকে যতদিন ক্রুড অয়েল থাকবে, ডিজেল হবে, অকটেন হবে, পেট্রোল হবে, তার থেকে কিন্তু এলপিজির বাই প্রোডাক্ট বিউটেন প্রোপেন বের হবে। জি তো সুতরাং এটা আমাদের এটাকে ব্যবহার করতেই হবে, কোথাও না কোথাও ব্যবহার করতে হবে। তাহলে যদি এলপিজি আকারে আমরা ব্যবহার করি তাহলে এটা আমাদের দেশে বিপিসি যেমন তারা নিজস্ব রিফাইনারি থেকেই কিন্তু তারা সম্পূর্ণ কাঁচামাল পাচ্ছে। জি আমরা বেসরকারি যারা আনছি তারা কিন্তু পুরোটাই ইম্পোর্ট করে আনছি। সরকার উৎসাহিত করছে, কিন্তু আমরা বলছি যে লজিস্টিক সাইড থেকে সরকারকে আরও অনেক বেশি এগিয়ে আসতে হবে। এবং অন্যান্য সেক্টরে যেরকম সাবসিডি দিয়ে সরকার চেষ্টা করছে মানে সহায়তা করার, সেই আমার মনে হয় যে সেই বিষয়টি একটু ভেবে সেখানে দেখা আমাদের দরকার। একটু ঘাটতি আছে, আমরা জি। হয়তো ডিউটিতে কিছুটা একটু কম, মানে একটু শিথিলতা আছে, জি, কিন্তু জি। এটা আসলে আরো বেশি সহযোগিতা আরো দরকার। সহযোগিতার হাত আমার মনে হয় যে লজিস্টিককে অবশ্যই আপ মানে রাখার সরকার জন্য বিষয়টি
খেয়াল করবে হ্যাঁ, অবশ্যই। আমরা আপনাদের মাধ্যমে সেটাই বলতে চাই যে জি। এটা খেয়াল করার মতো একটি সেক্টর জি জি। যাতে খেয়াল করে। কারণ এটা আসলে জ্বালানি ছাড়া জীবন একেবারে জীবন অসম্পূর্ণ, অচল চিন্তাই অচল করা হবে। যায় না। আমাদের এমন হচ্ছে যে প্রাকৃতিক গ্যাস যদি এখন কমে যায়, এই যে সিএনজি স্টেশনগুলো এগুলোরও কনভার্সনের ব্যাপার আছে, তাহলে জি। সেটাও সরকারকে মাথায় রাখতে হবে। অনেক ধন্যবাদ আবার আপনাকে। আমি আবার আপনার কাছে আসবো, কিন্তু তার ধন্যবাদ। আগে আসতে চাই ম্যাম আপনার কাছে। আমরা জানি যে সম্প্রতি মানে ইউএস এর নির্বাচন হয়ে গেলেন এবং ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে জয়লাভ করেছেন, ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছেন। তো আপনি যদি একটু বলতেন যে উনার মানে নির্বাচনের কিন্তু ম্যানিফেস্টোর একটি বড় অংশ ছিল যে মানে অভিবাসীদেরকে মানে তাদের মানে অবৈধ অভিবাসীদেরকে পাঠিয়ে দেওয়া হবে, এবং আমরা জানি যে বাংলাদেশি মানে অসংখ্য বাংলাদেশি রয়েছে। একটু যদি বলতেন এই বিষয়ে যে আসলে বিষয়টি মানে কি হতে যাচ্ছে এবং বাংলাদেশের অর্থনীতিতে আসলে এর প্রভাবটা আপনি কিভাবে দেখেন? আসলে এটা এত বড় একটা মানে কি বলবো, এই টপিকটা তো সারা ওয়ার্ল্ডে সবার মুখে মুখে, যত গর্জে তত কিন্তু হয় না, এটা তো আমরা জানি। ডোনাল্ড ট্রাম্প যেটা করেছেন অ্যাকচুয়ালি, ওখানেই আমাদের কিছু পপুলেশন আছে সিটি বেস, কিছু রুরাল। জি। উনি রুরালে যারা আছে, গ্রামে গঞ্জে যারা ছিল, তাদের ভাষায় সে কথা বলেই ইলেক্টেডটা হয়েছে। যার জন্য ওই আপনার আমাদের যে ইমিগ্রেশনের কয়েকটা স্টেপ আছে, জি। হ্যাঁ, ও যেই ল্যাঙ্গুয়েজটা বলছে, যারা পিওরলি ইললিগালি আসে, আমরা বাংলাদেশিরা কিন্তু খুব কম ইললিগালি যায়। Illegally, তো কাজে আমাদের এটার জন্য যে খুব খুব বেশি চিন্তিত হওয়ার না, দরকার নেই। মাথা ঘামা মানে আমাদের সোয়েটিং এটাতে হবে না, এক। জি। আর দ্বিতীয় হলো, উনি একটা কনস্টিটিউশনও দেশে আছে। উনি যতই বলুক ইজ এ পলিটিক্যাল ইলেক্টেড, এখন উনি অনেক এই করবেন সেই করবেন, All on a sudden it's not possible. রিয়ালিটি ইজ ভেরি ডিফিকাল্ট। Right. হ্যাঁ, কারণ ওখানে এই কনস্টিটিউশনটা তো একদিনে করা হয়নি। তো এটার যে ওয়েট আছে, এটা অল ওভার সাডেন ওনার ল্যাঙ্গুয়েজ উনি চেঞ্জ করে ফেলবে। হ্যাঁ, কিছু চেঞ্জ আসবে, অবশ্যই। যেটা যেমন ধরেন যে নিয়ারেস্ট কান্ট্রি থেকে যে ইমিগ্রেন্ট, যে ইলিগালরা আসছে, সেটা নিয়ে সে কাজ করবে, এবং সেটাও সে কতটুকুন করবেন, এইটাও একটা প্রশ্নবোধক আছে। কারণ নির্বাচন এবং পলিটিক্স এই সব মিলিয়ে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ বিষয়টি মানে অনেক ভেবেচিন্তেই করতে হয়। আমরা আশা করব যে উনি হয়তো খুব মানে বুদ্ধিমানের মতো সেই বিষয়গুলো হ্যান্ডেল আমরা করবেন। যেটা ইলেকশনের পরে যেটা দেখলাম, আমরা তো কিছুটা তো হলো ডেমোক্র্যাট একটুখানি মনে করেছিল তারা আসবে, কিন্তু এখানে অনেকগুলো সেক্টরে, যেমন ধরেন স্যান্ডার্সের যে ভোটারগুলি ছিল, তাদের পার্টিসিপেশন খুব কম ছিল, এবং শহরে যেসব পপুলেশন আছে, এদের পার্টিসিপেশনও কম ছিল। ওবামার যে ভোটারটা ছিল, তাদের পার্টিসিপেশনও কম ছিল। এই যে এই বিষয়টি যে বললেন যে এখানে ডেমোক্রেটের আসার কথা ছিল, এবং বিশ্বব্যাপী কিন্তু গণমাধ্যমগুলোতে কিন্তু মানে ভীষণভাবে আলোচিত হচ্ছিল, এবং ধরেই নেওয়া হয়েছিল যে হিলারি ক্লিন্টন জয়ী হচ্ছেন। হিলারি হারসেলফ ইজ দি বেস্ট ক্যান্ডিডেট, কিন্তু আনফর্চুনেটলি ওনার অনেক কিছু ল্যাকিং ছিল ওখানে। ওনার আপনি দেখেন, ওবামা ওনাকে এন্ডোর্স করেছে, এখন যতই বলেন প্রেসিডেন্ট ওবামার তো তুলনা নেই, কিন্তু একটা আপনার ক্যাকেশিয়ান যারা আছেন, তারা কিন্তু একটু এগেনস্টে আছে। তারা যখন দেখলো ওবামা তাকে এন্ডোর্স করেছে, ফরগেট ইট, এটা ওরা হবে না। তারপরে উনি ওনার হাজবেন্ডের যেসব ছিল, ওইটাও একটা ইম্প্যাক্ট করেছে। তারপরে কিন্তু গণমাধ্যমগুলো তো এখন বলছে যে যেহেতু মানে আমেরিকার মানুষজন আসলে মার্কিনরা চাচ্ছিল না, বা তারা দেখতে পছন্দ করেন না যে বিং আ লেডি একজন প্রেসিডেন্ট। এক্স্যাক্টলি, সেটাও একটা ফ্যাক্টর, উনি অ্যাজ এ ফিমেল। তাছাড়া ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, ওনার যে কোয়ালিফিকেশন, আমেরিকার হিস্ট্রিতে কোনো প্রেসিডেন্টস কোয়ালিফিকেশন এরকম আসেনি, উনি কোথায় না ছিলেন, চিন্তা করেন। তো ওইটাও একটা চ্যালেঞ্জ এই আমেরিকান। এখন একটা কথা আপনাকে মনে রাখতে হবে, ভোটটা কারা দিয়েছে। ভোটিং যে ইয়েটা আসছে, যে ইলেকট্রোরেট ভোটটা কাউন্ট হয়েছে, এটা কিন্তু পুরোই আপনার শহর ভিত্তিক বেশি হয়নি, এটা আপনার রুরাল এরিয়াতে। এবং ডোনাল্ড ট্রাম্পের স্লোগানগুলি ছিল তাই, যেটা শুনলে ওরা খুশি হবে। আর তো পৃথিবী আমেরিকান হিস্ট্রিতে তো এরকম কেউ বলেনি ওয়াল তুলে দেবে, মুসলমানদেরকে বের করে দেবে, এটা তো বিরাট একটা মানে কিছু নেগেটিভ, মানে ওরা যেটা শুনতে চেয়েছে, ডোনাল্ড ট্রাম্প সেটাই তাদেরকে ফিট করেছে, সেটাই দিয়েছে, এবং সেভাবে ভোট কেন্দ্রে তারাই আসছে। কিন্তু দেখেন স্টুডেন্ট গ্রুপটা কিন্তু পার্টিসিপেট, যেটা ওবামার ক্ষেত্রে প্রচন্ড ইয়াং জেনারেশন ভোট দিয়েছে, কিন্তু এবার তা হয় নাই। এবং হিলারির জন্য এটা একেবারেই ভেরি আনফর্চুনেট, ওনার কোয়ালিফিকেশনের সাথে এত কোয়ালিফাইড
মহিলা কিন্তু ওটা আসেনি বিকজ অনেকগুলো জিনিস and আপনারা জানেনই এক ইমেল নিয়ে লাস্ট মিনিটও ইমেলদের জি। এটাতে এটা আরো ক্ষতি করেছেন ক্ষতিকর। ওনাকে সো আবারও আসবো আপনার কাছে স্যার, আপনার কাছে আসতে হান্নান স্যার, আমরা জানি যে আপনি দীর্ঘদিন ধরে স্বর্ণ ব্যবসার সাথে আছেন এবং মানে আপনার কাছে জেনেছি যে এর আগেও যে বাংলাদেশে কিন্তু জুয়েলারির যে একটা মানে রেভলিউশন হয়েছে এবং বাংলাদেশের কারখানাও কিন্তু যেই ধরনের জি, কারুকাজ হচ্ছে industry, এই জি, জি। ইন্ডাস্ট্রিটা ডেভেলপ করার সুযোগ রয়েছে। জি, জি, জি। আপনি যদি একটু বলতেন এই সম্পর্কে। আসলে দেখেন আমাদের এই ব্যবসার সাথে প্রায় 28 লক্ষ লোক বিভিন্নভাবে জড়িত এবং আমাদের দেশের যে শিল্পী এটা পৃথিবীর সেরা শিল্পী আপনি বলতে পারেন যে একই জিনিস স্বর্ণের দাম বাড়ার কারণে যে অর্নামেন্টসটা ইন্ডিয়ার শিল্পীরা 20 ভরিতে বানায় আমাদের দেশের শিল্পীরা সেটা 7-8 ভরিতে বানাতে পারে। গোল্ডের দাম বাড়ার কারণে হালকা গহনার যথেষ্ট আপনার একটা ডিমান্ড চাহিদা আছে, তৈরি হয়েছে। ডিমান্ড আছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে ইন্ডিয়ার দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনের হাতিয়ার হচ্ছে স্বর্ণালঙ্কার রপ্তানি। জি। আমাদের দেশের একটা সম্ভাবনাময় একটা সেক্টর। ইতিমধ্যে কিন্তু আমরা বেশ কয়েকটা ইন্ডাস্ট্রি অলরেডি গঠন করেছি জি। এবং আমি নিজে একটা করেছি যেই ইন্ডাস্ট্রিটা বাংলাদেশে নাই, ইন্ডিয়াতে নাই, ইভেন দুবাইতেও নাই। এত লেটেস্ট একটা ইন্ডাস্ট্রি, একটা না দুইটা হয়েছে। কিন্তু ইন্ডাস্ট্রি করলে লাভ হবে কি? আমরা তো এটাতে এক্সপোর্টে যেতে পারতেছি না। জি। আমাদের কোনো স্বর্ণনীতি বারবার আমরা বলছি আমাদের সরকারের কাছে একটা দাবি যে আমাদের একটা স্বর্ণনীতি করে দেন। জি। জি। এটা হচ্ছে না, নাম্বার 1। নাম্বার 2, আমরা এই গোল্ড এক্সপোর্টের ব্যাপারে আমাদের যে সমস্ত ধারণা দিচ্ছেন সেটা লোক আরও 10-15-20 বছর আগে যেটা ইন্ডিয়া করেছে। আচ্ছা, আচ্ছা। লেটেস্ট যে নিয়মে বিদেশে যে স্বর্ণালঙ্কার রপ্তানি হচ্ছে এগুলো নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না। আচ্ছা। এখন লেটেস্ট বলতে কি বোঝাচ্ছে? আপনি দেখেন আমরা যদি দেখেন যে আমি কয়েক বছর আগে আমার নিজের উদ্যোগ এবং সরকারিভাবে প্রায় মোর দেন 100 আমি ইন্টারন্যাশনাল জুয়েলারি ফেয়ারে অংশগ্রহণ জি। করেছি জি। জি। এবং জাপানের মতো জায়গায় আমি যে সেখানে $2 লক্ষ স্পট সেল দিয়েছি যেখানে কোনো বিক্রি করার কোনো প্রভিশন ছিল না। আচ্ছা। আচ্ছা। হ্যাঁ, অর্থাৎ আমাদের গহনার এত ডিমান্ড। চাহিদা রয়েছে এবং মানে সেগুলো জি, জি, খুবই জি। চমৎকার। কিন্তু- আমরা জানি যে আপনি তো বসুন্ধরা সিটি কমপ্লেক্সের যে দোকান সভাপতি। মালিক সমিতি এবং বাংলাদেশের সমগ্র যে দোকান মালিক সমিতি সেখানে আপনি ভাইস হ্যাঁ, প্রেসিডেন্ট জুয়েলার হিসেবে। সমিতির সিনিয়র জি। সহসভাপতি। এবং মানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু আপনি রেখে যাচ্ছেন বাংলাদেশের ব্যবসা এবং অর্থনীতিতে। একটু যদি বলতেন যে এখন বাংলাদেশের আছে ওভারঅল যে মানে ব্যবসার মানে বিষয়টি, বাণিজ্যের খবরটি আপনি কিভাবে বিশ্লেষণ করেন? দেখেন এই ব্যাপারে আমার কিছু মন্তব্য আছে জি, প্লিজ। যে আমরা প্রতিদিন প্রায় 10,000 মোর দেন 10,000 আমরা বিদেশে থেকে আমাদের দেশে প্রতিদিন ইন করে লোক এবং প্রত্যেকের সাথে আমি এটা প্রায়ই বলি যে প্রত্যেকের সাথে কিন্তু 2টা সুটকেস থাকে এবং এই 2টা সুটকেস কিন্তু কেউ হাওয়া ভরে আনে না, সবাই নিত্য দৈনন্দিন জীবনে যা যা প্রয়োজন এগুলি কিনে আনে। এইগুলি কিনে আনার পরে কি হচ্ছে, আমাদের দেশে যারা ব্যবসায়ীরা যারা আমরা বিজনেস করছি বিভিন্ন মার্কেটে, যেটা বসুন্ধরা গতে বলতেছি বা অন্যান্য মার্কেট, যেহেতু আমি সারা বাংলাদেশের দোকান মালিক সমিতি নিয়ে আমি কাজ করি, আমাদের কিন্তু বিক্রি আস্তে আস্তে কমে যাচ্ছে। এটার একমাত্র কারণ হলো বাংলাদেশে, যেমন আপনাদের একটা গোল্ডের ব্যাপারে আমি বলছি, স্বর্ণ আমার দেশে 5% হলো ফ্যাট, অথচ ইন্ডিয়া হচ্ছে 1% ফ্যাট। ডায়মন্ড আমার এখানে যদি আপনি ইম্পোর্ট করতে যান প্রায় 250 টাকা আপনার লোক ট্যাক্স দিতে হবে, ট্যাক্স ব্যাট সব কিছু মিলে, বাট ইন্ডিয়া 0%, পাকিস্তানে একই অবস্থা, শ্রীলঙ্কা একই অবস্থা। সুতরাং আমাদের দেশে তো কস্টিং যখন বেশি পড়ে তখন তো এই লোকটা যখন বিদেশ থেকে এগুলি কিনে আনে মানে ডিউটি মানে দিতে হচ্ছে না জি কোনো জি রকম। জি এইগুলি সরকারের লক্ষ্য রাখতে হবে। তা আপনি যেটা বলছেন যে যেহেতু আমি দীর্ঘদিন যাবৎ কাজ করি, আমার একটা ধারণা আছে এটা যে সরকার যদি এই সেক্টরটার প্রতি একটু জুয়েলারির প্রতি নজর দিত তাহলে গার্মেন্টসের নিয়ে কিন্তু আর একটা নতুন মাইন্ড ফলো হইতো, নাম্বার 1। জি, জি, জি। আর সার্বিক ব্যবসার কথা যেটা বলছি, আমাদের সার্বিক ব্যবসার অবস্থা খুবই খারাপ। আপনি জানেন ভ্যাটের ব্যাপার নিয়ে একটা আন্দোলন চলতেছে, ইসিআর মেশিন নিয়ে একটা ব্যাপার চলতেছে, ছোট ছোট দোকানে সেখানে একটা ইসিআর মেশিন। আপনি জানেন যে শতকরা এখনো বাংলাদেশে শতকরা 90%-এর উপরে হিসাব মতে যারা মনে আক্ষরিক জ্ঞান থাকতে পারে কিন্তু
একটা এই যে আপনার হিসাব নিকাশ রাখার মতো এটা কিন্তু অনেকেই পারে না। পারে না। এবং এই জন্য যদি হিসাব নিকাশ ওইভাবে রাখতে হয় তাহলে তার আবার একজন হিসাব রক্ষক রাখতে হবে। আমার মনে হয় এই জটিল বিষয়গুলো নিয়ে অবশ্যই আপনারা যারা আছেন গুরুত্বপূর্ণ দায়িত্বে তারা সরকারের সাথে নেগোশিয়েট করার জি, চেষ্টা জি, করবেন জি। এবং অবশ্যই এর থেকে আমরা পরিত্রাণ পাবো। রাইট, স্যার আপনার কাছে আসতে চাই জসিম স্যার, আমরা জানি যে আপনি তো একদিকে যেমন এলপিজি এবং অন্যদিকে তেমনি বসুন্ধরা কনভেনশন সেন্টারের ওখানেও কিন্তু আপনি মানে আইসিসিবি বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মানে জি, জি। কমপ্লেক্স এবং প্লেস এখন যে কোনো ধরনের আয়োজন সেখানে সম্পন্ন করার জন্য হেড অফ মার্কেটিং হিসেবে আপনি সেখানে কাজ করছেন। ওখানে আমি হেড অফ অপারেশন হিসেবে আছি। আচ্ছা, হেড অফ অপারেশন একটু যদি বলতেন স্যার যে মানে সব মিলিয়ে যে মানে আইসিসিবির যে অবস্থান এবং আইসিসিবির যে গুরুত্ব। অবস্থানটা হচ্ছে এরকম, বাংলাদেশে আসলে এ ধরনের ফুল ফ্যাসিলিটেটেড একটা এক্সপো সেন্টার ছিল না। জি তো এটা আমরা এই প্রথম গত বছর থেকে শুরু করেছি, প্রথম একটা উদ্যোগ যে একই সাথে 5টি হল এবং 9টি টেন্ট করা যায় সেখানে। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে 6.5 লক্ষ স্কোয়ার ফিট জায়গা আমরা অকুপাই করাতে পারি। হ্যাঁ, আচ্ছা। সেটা এক্সপো সেন্টারের জন্য। দেখুন, বাংলাদেশে যদি টেকনোলজি আনতে হয়, যদি পণ্য মান ঠিক রেখে পণ্যের মূল্য কমাতে হয়, তাহলে ভালো টেকনোলজি দরকার। জি সেই টেকনোলজি এবং উদ্যোক্তারা তাদের বিনিয়োগ নিয়ে কেন আসবেন, যদি তারা দেখেন যে মার্কেটটা ফার্টাইল, মার্কেটটা সম্ভাবনাময়। তো সেখানে সেটা দেখাতে গেলেও কিন্তু আমাদের উদ্যোক্তারা একটা জায়গায় মিট করতে হবে, জি একটা B2B মিটিং হতে হবে, কনফারেন্স হতে হবে, তাদের ভিতরে ওয়ার্কশপ হতে হবে। সেই জায়গাটা, এটা হলো একটা এক্সপো সেন্টার যে কোনো দেশের জন্য একটা গেটওয়ে, হ্যাঁ, ইনফরমেশনের জন্য, তথ্য বিভিন্নভাবে আদান প্রদানের জন্য। তো সেজন্য আমরা মনে করি যে বসুন্ধরাতে যে আমরা যে কনভেনশন সেন্টার যেটা করেছি, ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, এখানে আমাদের যে সুবিধাগুলো রয়েছে যে একটা মানুষ তার পণ্য প্রদর্শন করতে পারছে, টেকনোলজিকে প্রদর্শন করতে পারছে, জি মেশিনারিজকে আনতে পারছে, এবং বড় বড় মেশিনারিজ তারা ওখানে মানে যে কোনো লাইভ এক্সপো কিন্তু এখানে ডেমনস্ট্রেশন ইজিলি তারা ডেমনস্ট্রেট করতে পারছে। জি তো এটা একটা আমাদের মনে হয় যে ইতোমধ্যে এত বড় জায়গাতে সারফেস পার্কিং করে এত সুন্দর একটা গ্রিনারি রেখে, জি। হ্যাঁ, Beautiful. এটা একটা কন্ট্রাস্ট। যারা আপনারা গিয়েছেন মনে হয় জানেন যে বিউটিফুল। মানে অসাধারণ। আমরা শুধু কংক্রিট না, আমরা একই সাথে গ্রিনকে রেখেছি যাতে মানুষের ভিতরে সে প্রশান্তিটা আসে। জি ব্যবসা বাণিজ্য যে একটা খুব কাঠখোট্টা ব্যাপার, এটা আমার কাছে মনে হয় না। এটা এয়ারপোর্ট থেকেও ভিতরে একটু কাছে। খুব প্রাণ চমৎকার থাকতে হবে, হ্যাঁ হ্যাঁ সেটা আমাদের ওখানে আছে, জি। এবং পিপল আর এনজয়িং লাইক এনিথিং, আমি Right. এতটুকুই এবং বলতে আপনারা পারি। বেশ আপনাদের নিজেদেরও কিন্তু আয়োজনে বেশ অনেকগুলো মানে খুব চমৎকার আয়োজন সেখানে করেছেন এবং আমরা অবশ্যই আবারও সাধুবাদ দেই। আমরা বসুন্ধরা কনভেনশনের জি। আমাদের ভবিষ্যৎ যে আমরা যে জায়গাটায় আসতে চাচ্ছি, জি যে আমরা এখানে 3 লক্ষ স্কোয়ার ফিটের আরেকটি ডেডিকেটেড এক্সপো সেন্টার দেব। বাহ সেই অসাধারণ। dedicated expo সেই জন্য center- অগ্রিম আপনাদের জন্য অভিনন্দন যে রইল। যাতে সবাই আমরা আসতে পারে, একেবারে বিদেশে শেষে আসতে চলে পারে। এসেছি। আমি ছোট্ট করে আপা আপনার কাছে জানতে চাই যে আমরা জানি যে ফোবানা খুব মানে আলোড়ন তৈরি করে কিন্তু ইউএসএ অবস্থানকারী মানে পুরো মার্কিন মুলুকের সব বাঙালিদের মাঝে, এবং সেটি কিন্তু বাংলাদেশের যারা আছেন এখানে শিল্পী কলা কুশলী তাদের মধ্যে কিন্তু একটা একটা ধুম পড়ে যায়, এবং আমরা দেখেছি বিভিন্ন সময় যে ফোমানাতে মানে অ্যাটেন্ড করার জন্য এখানকার শিল্পীরা খুব আনন্দিত বোধ করেন। এবং আমরা জানি যে আপনি কিন্তু মানে বাংলাদেশ এক্সপ্যাট্রিয়েট সোসাইটি অফ টেক্সাস সেখানেও কাজ করছেন। সব মিলিয়ে একটু যদি বলতেন যে আসলে বাঙালিদের যে এখানে এখানে তাদের যে এক রকমের পার্টিসিপেশন এবং তরুণ যারা আছে তাদের পার্টিসিপেশন। খুবই সুন্দর একটা প্রশ্ন। আসলে সত্যি কথা বলতে কি, আমরা তো সবসময় আমরা বলি বাংলাদেশ বাংলাদেশ। এখন আমরা যারা বিদেশে আছি, আমাদের জন্য বাংলাদেশটা বিদেশেই তৈরি করতে হবে, এবং বিদেশে যখন একটা বাংলাদেশ তৈরি হবে সঙ্গে সঙ্গে কিন্তু বাংলাদেশের সাথে আমাদের কানেকশন হয়ে যাচ্ছে। জি। একটু বলি, আমাদের ফোবানাতে 4টা প্রজেক্ট এখন চলছে আপনার 365 ডেজের জন্য। একটা সেকেন্ড প্রজেক্ট আমরা লঞ্চ করলাম, ম্যাট্রিমোনিয়াল সাইট। আপনি জানেন ছেলে মেয়েদের বিদেশে বড় হওয়া, এদের বিয়ে শাদী কি একটা ডিফিকাল্টি প্যারেন্টসরা ফেস করছে। এই সাইটটা গিয়ে খালি সুদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, তখনই তারা তাদের পছন্দ মতো একজনকে আপনার ওখানে খুঁজে বের করতে পারে। ইটস এ হিউজ, আমাদের অনেক হিট হয়েছে ওটাতে। এই সাইটটাতে যদি ওরা যায়, ফোবানার ম্যাট্রিমোনিয়াম সাইটটায়। তারপরে আপনি দেখেন আমাদের স্কলারশিপের প্রোগ্রাম, বাংলাদেশি আমেরিকান বর্ন ব্রট আপ বাংলাদেশি ইয়াংরা যারা কলেজে যাচ্ছে ওদেরকে স্কলারশিপ দেওয়া হচ্ছে। বাহ।
তারপরে লাস্টে যেটা হচ্ছে আই এম সো এক্সাইটেড, এটা কি নিয়েও, সেটা হলো ফোবানা ফর বাংলাদেশ। আপনি জানেন না কত বাংলাদেশি সারা পৃথিবীতে আছে। আমরা ওটার জন্য একটা ডাটাবেস করছি, ওটাও লঞ্চ করা হচ্ছে, অলমোস্ট শুরু এই হয়ে যে খুবই গেছে। চমৎকার একটু হ্যাঁ, আপনি দেখেন কত কোথায় আপনি জানেন কত ডাক্তার কত ইঞ্জিনিয়ার বিদেশে আছে। এটা যদি বাংলাদেশ সরকার এই ডাটাবেসটা যদি হাতে পায়, আপনি ক্যান ইউ ইম্যাজিন হাউ বিগ দিস ক্যান বি। তো এটা হলো ফোবানার 24/7 365 ডেজের প্রজেক্ট। আর যেটা Okay. শিল্পী বললেন সেটা বছরে একবার একবার। একবার আমরা ওনাদেরকে শোকেস করা হয়। বছরে একবার 3 দিন ধরে আমাদের কনভেনশন হয়, সেখানে ওনারা যান। সেটা বাংলাদেশের, শুধু বাংলাদেশ থেকে না, সারা সারা আমেরিকা, বিশ্ব নর্থ থেকে। আমেরিকা, সব জায়গা থেকে আমরা শিল্পী আনি। আর বাংলাদেশি এক্সপেক্টিয়ার সোসাইটি অফ টেক্সাসের কথা যেটা বললাম, সেটা আমার শহর টেক্সাসের জি। ডালাসে। এটার আমি আপনার ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলাম, এবং ওইটাকে নিয়ে আমাদের কমিউনিটি বেসড যত প্রোগ্রাম, এবং সব করছেন। এটা থেকেই কিন্তু আমরা আপনি ন্যাশনালি মানে খুব চমৎকারভাবে নারীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং অবশ্যই মানে বিশ্বকে খুব চমৎকার একটা পথ দেখানোর জন্য কাজ করছেন। আবারও চ্যানেল আইয়ের পক্ষ থেকে আপনার জন্য শুভেচ্ছা, অভিনন্দন। আপনাকেও আপনি এভাবেই কাজ করবেন, নারীদের সামনে এগিয়ে নিয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং আপনাদেরকে আবার অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা। সবাইকে আরও একবার অনেক অনেক শুভেচ্ছা চ্যানেল আই শিল্পলোকের পক্ষ থেকে। সুপ্রিয় দর্শক, এই ছিল ঢাকা ব্যাংক শিল্পলোকের আজকের আয়োজন। নিশ্চয়ই ভালো লেগেছে। আগামী পর্বে আমরা আবারও হাজির হয়ে যাব নতুন অতিথিদের সঙ্গে নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন, আর থাকবেন চ্যানেল আইয়ের সব আয়োজনের সাথে।